দেখো, এ একটা ভেক্টর, তোমাকে যদি বলা হয় এ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করা শিখছি না আমরা? একক ভেক্টর কি আসলে? যে কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো একক ভেক্টর, তাই না? তাহলে ধরো আমি ধরে নিলাম এ ভেক্টরটা হইলো এইটা, এ ভেক্টরটা হইলো এইটা। তাহলে এর সমান্তরালে আমি একটা একক ভেক্টর চাচ্ছি। আচ্ছা, এর সমান্তরাল মানে কি এই দিকে না? একই দিকে না? সমান্তরাল মানে কি একই দিকে না? একই দিকে। আচ্ছা, একক ভেক্টর কি নির্দেশ করে? দিক প্রকাশ করে না? একক ভেক্টরের মান হলো এক, তাহলে মান এক, ওইটা তো কোনো বিষয় না। বাট একক ভেক্টরের মেইন কাজ কি? ওইটা হলো দিক প্রকাশ করে। একক ভেক্টরের দিক হয় কোন ভেক্টরের দিকে? মেইন ভেক্টরের দিকে। ধরলাম এতটুকু 1, কিন্তু এই একক ভেক্টরের দিকটা কি হবে দেখো তো? মূল ভেক্টরের দিকে না? মূল ভেক্টরের দিকে। তাহলে এই যে ভেক্টরের সমান্তরালে যদি আমি একক ভেক্টর নির্ণয় করতে চাই, সেটাই কি এইটার একক ভেক্টর হবে না? দেখো তো, সেমই হবে, কারণ এটা যেদিকে এর সমান্তরালে যে ভেক্টর হবে সেটাও তো একই দিকে। তো তাহলে এইটার জন্য মানে মূল ভেক্টরের জন্য যে একক ভেক্টর, এর সমান্তরালে যে একক ভেক্টর নির্ণয় করবে ওটা কিন্তু সেমই হবে। কথা কি বুঝছো কি? তাহলে লেখো, এ ভেক্টরের সমান্তরালে, এ এর সমান্তরালে একক ভেক্টর হবে, সমান্তরালে একক ভেক্টর হবে। একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ ক্যাপ, স্মল এ ক্যাপ। এটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তাহলে দেখো এ ক্যাপ সমান সমান এ ভেক্টর, এ ভেক্টর বলতে কোনটা? 2i + 3j + 5k না? 2i + 3j + 5k। এখন দেখো তো এটার মানটা কত? √2² + 3² প্লাস কত 5², তাই না? 2² + 3² + 5²। তাহলে এ ক্যাপ এটা হবে 2i + 3j + 5k ডিভাইডেড বাই √38। এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। হুট করে এটা করানোর কারণ আছে, বললাম হুট করে এটা করানোর কারণ আছে। হুট করে তাছাড়া একক ভেক্টরে কিন্তু আসতাম না, তাই না? হুট করেই করালাম না, এটা কারণ আছে। তোলো এটা। এই যে মেনু, এই যে শিপ দিয়ে মেনুতে দিবা, শিপ দিয়ে মেনুতে অ্যাঙ্গেল ইউনিট দেখছো? অ্যাঙ্গেলের ভিতরে কিন্তু ডিগ্রি, রেডিয়ান এগুলো পাওয়া যায়। তাহলে অ্যাঙ্গেলের ভিতরে দেখো ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, 2 চাপ দিলে তুলছো এটা? আচ্ছা, লেখো ভেক্টর গুণন, ভেক্টর গুণন। ভেক্টর গুণন, লেখো ভেক্টর গুণন। ভেক্টর গুণনে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ, আর একটা হলো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ। তাহলে প্রথমটা লেখো, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ। হ্যাঁ, স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। আচ্ছা,
তাহলে ভেক্টর গুণনের ভিতরে প্রথমটা বলছি যে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ। এটা কেমন? ধরো এ একটা ভেক্টর, তুমি কি করলা, এটাকে এম দ্বারা গুণ করলা, তাহলে তুমি ফলাফলে কি পাবা? ভেক্টর পাবা না স্কেলার পাবা? দেখি বলো তো। এ একটা ভেক্টর, তাকে তুমি এম দ্বারা গুণ করছো, তাহলে তুমি ভেক্টর পাবা না স্কেলার পাবা? ভেক্টর পাবা না। ধরো 2i + 3j, এটাকে তুমি 2 দ্বারা গুণ করছো, তাহলে কি ভেক্টরই পাবা না? কথা কি বুঝছো কিনা? তাহলে কোন একটা ভেক্টরকে তুমি যদি স্কেলার মান দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? ভেক্টর রাশি পাবা। তাহলে এইভাবে একটা করা যায়, ভেক্টর পাবো। এখন এই এম এর মান বিভিন্ন রকম হতে পারে। যদি এম এর মান হয় 2a, তার মানে কি বোঝাবে? এ ভেক্টর যদি এতটুকু হয়, 2a কতটুকু হবে? দ্বিগুণ হবে। এখন যদি হয় এই এম এর মান যদি হাফ হয়, তাহলে অর্ধেক হয়ে যাবে, জাস্ট অর্ধেক হয়ে যাবে। বাট যে কোনো একটা স্কেলার মানকে, যে কোনো একটা ভেক্টর রাশিকে তুমি যদি স্কেলার মান দ্বারা গুণ করো, তাহলে তুমি কি পাবা? অলওয়েজ ভেক্টর রাশি পাবা, ভেক্টর রাশি পাবা। আচ্ছা, এখন আসো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ। ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণ, ভেক্টরের সাথে ভেক্টরের গুণন, ভেক্টরের সাথে ভেক্টরের গুণন। এটা দুই প্রকার, একটা হলো ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। ভেক্টরের সাথে ভেক্টরের গুণন দুই প্রকার, দুই প্রকার। এটাকে তুমি হচ্ছে এইভাবে দাও, ডট গুণন আর আরেকটা হলো ক্রস গুণন। ডট গুণন এবং ক্রস গুণন। ভেক্টরের সাথে ভেক্টরের গুণন একটা হলো ডট আর একটা হলো ক্রস। আর যদি তুমি স্কেলারের সাথে ভেক্টর গুণ করো, ওইটা তো আলাদা বিষয়, তাই না? এই যে প্রথমে আমরা দেখালাম স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ, সেক্ষেত্রে ফলাফল কি পাবা? ভেক্টর। এখন ভেক্টর রাশির সাথে ভেক্টরের গুণন দুই প্রকার হয়, একটা হলো ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। ডট গুণন এবং ক্রস গুণন। তুলছো এটা? ঠিক আছে। এখন আসো আমরা আলোচনা করব হলো ডট গুণন নিয়ে। সর্বপ্রথম আলোচনা করব ডট গুণন নিয়ে, ডট গুণন নিয়ে। আচ্ছা, আসো ডট গুণে, ডট গুণন, ডট গুণন। আচ্ছা, ডট গুণন বোঝানোর আগে আমি ডট গুণে আসবো অন্যভাবে, একটু একটু অন্যভাবে আসবো। দেখি বলো তো, কাজ কাকে বলে? কাজ 9 10 পড়ছো না? কাজ কাকে বলে? আচ্ছা পড়ছো। কাজ কাকে বলে বলো? বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে, তাই না? এটা এতটুকু তোমরা হচ্ছে 9 10 পড়ছো। আমি বলছি কাজ, ওই শুনছে হলো কাজ। কাজ কাকে বলে? এটা কোনো কোশ্চেন হয়? কাজ কাকে বলে? কাজ, ওয়ার্ক। এখন ইংলিশ বলা লাগবে, বুঝতে পারছিস? তাহলে কাজ, কাজ ডাব্লু। এখন আসো কাজ কাকে বলে? তোমরা একজন বললা যে কাজ হলো বল এবং স্মরণের গুণফল, তাই না? আচ্ছা, এখন ধরো এইটা একটা বস্তু, এইটা একটা বস্তু, তুমি কি করতেছো? এটাকে এইদিকে বল দিচ্ছ, এইদিকে বল দিচ্ছ, এইদিকে বল দিচ্ছ, এইদিকে বল দিচ্ছ এফ। আচ্ছা, এখন এর স্মরণ ঘটতেছে এই বরাবর, স্মরণ ঘটতেছে এই বরাবর, স্মরণ এস।
তাহলে এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা। বল এবং সরণের মধ্যবর্তী কোণ ধরে নিলাম কত? থিটা। আচ্ছা, তাহলে ডাব্লু সমান সমান, তুমি এই ক্ষেত্রে ডাব্লু সমান সমান কি এফএস লিখতে পারবা? এফএস কস থিটা, তাই না? তাহলে তোমরা কি এটা 9 10 শিখছিলা? এফএস কস থিটা, ডাব্লু সমান সমান এফএস কস থিটা তোমরা 9 10 শিখছিলা, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, এখন আসো। হ্যাঁ, আচ্ছা, ওইটাই বলতেছি। তুমি কি বলছিলা সংজ্ঞাটা, যে বল এবং সরণের গুণফল, এটা বলছিলা। আচ্ছা, আসলে কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, এটাকে বলা হয় কাজ। তাহলে দেখো, বলটা আমার কোন দিকে? এই দিকে না। সরণ কি এইদিকে? সরণ কিন্তু এইদিকে না। এখন সরণের একটা অংশ আছে এইদিকে, কথা কি বুঝছো কিনা? আমরা উপাংশকে কি বলছিলাম? যে একটা অংশ না। ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের একটা অংশ এইদিকে নাই, আছে কিনা? বল হলো ভেক্টর, সরণও কিন্তু ভেক্টর, কথা কি বুঝছো কিনা? বল ভেক্টর, সরণ ভেক্টর। এখন কথা হলো, এইটা হলো এফ ভেক্টর, বল হলো এই দিকে, সরণ এই দিকে। কথা হচ্ছে সরণের এই দিক বরাবর অর্থাৎ বলের দিকে একটা উপাংশ আছে না? কিভাবে আমরা এটা বের করি? আমরা বলছিলাম যে এই যে উপরে আমরা যদি লাইট ফেলাই, যদি আমরা এটাকে দণ্ড হিসেবে কল্পনা করি এবং এর উপরে যদি আমরা একটা লাইট ফেলাই, তাহলে কি এই দণ্ডের একটা ছায়া এইখানে এসে পড়বে না? ভূমিতে এসে পড়বে না? ভূমিতে এসে পড়বে কিনা? তাহলে এই দণ্ডের একটা ছায়া কিন্তু ভূমিতে এসে পড়বে, ভূমিতে এসে পড়বে। এখন তাহলে এইটার মানটা কত? তুমি ধরো cos থিটা সমান সমান, আমরা কি লিখতে পারি? cos থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ না? আমি কিন্তু ভূমির মানটা জানি না, এতটুকুর মান আসলে আমি জানি না। এই যে ভূমি, এতটুকুর মান আমি জানি না, কিন্তু এই যে এতটুকুর মান আমি জানি না। তাহলে cos থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, অতিভুজের মানটা কত? এস না? মানটা হলো এস। আচ্ছা, তাহলে ভূমি এইটার মান কত দেখো তো? এস cos থিটা না? এটা কিন্তু আমরা এমনিতেও বলতে পারতাম যে এইটা হলো ভেক্টর, তাহলে এফ বরাবর অর্থাৎ বলের দিকে এই ভেক্টরের উপাংশ কত? এস cos থিটা না? কার সাথে কোণ? এস এর সাথে কোণ না? তাহলে কি হবে? উপাংশ এস cos থিটা না? তাহলে ডাব্লু সমান সমান বল এবং বলের সাথে সরণের গুণফল, বল এবং বলের সাথে সরণের উপাংশের গুণফল, বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে বল এই দিকে, সরণ অন্য দিকে, কিন্তু সরণের উপাংশটা কোন দিকে দেখো তো? বলের দিকে না? এই যে ভূমি, এটা কত? এস cos থিটা না? এটা কোন দিকে? বলের দিকে না? তাহলে কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ এস cos থিটা লিখতে পারি না? দেখো তো, ডাব্লু সমান সমান এফ এস cos থিটা। এখন আসো, কাজটা কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? কাজ হলো স্কেলার রাশি, কাজ হলো স্কেলার রাশি, বুঝছো? হ্যাঁ, দুইটা এটাই বলতেছি, সমস্যা নেই। শোনো, কাজ কিন্তু স্কেলার রাশি, তাই না? এটা তোমরা আগে থেকে পড়ে আসছো বা মুখস্থ করছো, যেভাবেই হোক পড়ছো, ঠিক আছে। দেখো, এই যে ডাব্লু সমান সমান আমরা এফ এস cos থিটা লিখলাম না? তাহলে কাজের সংজ্ঞাকে দুই ভাবে বলা যায়। একটা হলো বল এবং বলের দিকে সরণের উপাংশ, তাহলে এটা ছিল বলের মান এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে কাজ ডাব্লু সমান সমান আমরা লিখতে পারি, দেখো, বল গুণন বলের দিকে সরণের উপাংশ, সরণের উপাংশ এইটা, এগুলো কিন্তু মান, এই যে বলের মান আর বলের দিকে সরণের উপাংশের মান এইটা। আচ্ছা, এটা বলতে পারি। এখন যদি আমি তোমাকে বলি কাজ হলো সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফল, ভুল হবে? দেখো, বলছিলাম কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, অর্থাৎ তুমি যেই দিকে নিবা অন্য উপাংশটা ওই দিকে হইতে হবে। এখন আমি যদি তোমাকে বলি সরণ,
বল হলো সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফল। হবে কিনা? হবে কিন্তু। তাহলে কিন্তু দেখো সরণের মান কত এস, সরণের দিকে বলের উপাংশ কত হবে দেখো তো, এফ কস থিটা না? এটা হলো এফ, সরণের দিকে কত উপাংশ এফ এর, এফ কস থিটা না, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এফ কস থিটা হবে না? তাহলে তখন এফ এস কস থিটাই কিন্তু দাঁড়াবে। কথা কি বুঝছো কিনা? আবারও দেখো, এটা আমি আঁকায় বুঝাচ্ছি। আমাদের সরণ ছিল এইদিকে, বল ছিল এইদিকে, বল ছিল এইদিকে। এখন আসো, মধ্যবর্তী কোণ কত ছিল? থিটা। মধ্যবর্তী কোণ কত ছিল? থিটা। এখন তোমাকে বলা হলো ডাব্লু, এটাকে দুই ভাবে বলা যায়, একটা হলো কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, অথবা সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফল। তাহলে সরণের মানটা কত এখানে? এস না? এস, এস। আচ্ছা, এবং সরণের দিকে বলের উপাংশটা কত দেখো তো, বলের উপাংশ সরণের দিকে, তখন তাহলে তুমি লাইটটা মারবা কোন দিক থেকে দেখো তো, এই দিক থেকে লাইটটা মারতে হবে। কারণ তখন দণ্ডটা কোনটা? এফ না? এফ এর কতটুকু ছায়া এসে পড়ে, কতটুকু ছায়া এসে পড়ে, তাহলে এখানে এটা, এইটা হবে আমাদের ছায়ার পরিমাণ, এইটা হবে আমাদের ছায়ার পরিমাণ। তাহলে দেখো এইখানে cos থিটা যদি তুমি কাটাও, তাহলে ভূমি কোনটা হবে? থিটার বিপরীতে কিন্তু থাকে লম্ব, তাহলে এটা কি হবে? লম্ব না? এটা হবে লম্ব। এখন তুমি যদি এখানে cos থিটা কাটাও, cos থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে দেখো তো, ভূমি কিন্তু এস, ভূমি হবে এস ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান কত? মানে ভূমি এস বরাবর, এখন আমি জানি না কতটুকু, ভূমি হলো যে এতটুকু, এতটুকু কি ভূমি না দেখো তো, মানে এইখান থেকে ধরো তোমার হচ্ছে তুমি লাইট ফেলছো, তো এইটার ছায়া এতটুকু পর্যন্ত ছিল, এখন আমি তো জানি না, এস তো পুরাটা, তাই না? আর এইটার ছায়া পড়ছে এতটুকু, আমি তো জানি না সেটা কতটুকু, তো আমি এটাকে কি ধরে নিলাম? ভূমি ধরে নিলাম। তাহলে cos থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই, এইখানে অধিভুজ কোনটা দেখো তো, এফ না? দেখো চলো এফ, তাহলে ভূমির মানটা কত দেখো তো, এফ cos থিটা না? এফ cos থিটা। এইবার আসো, ডাব্লু সমান সমান বলছিলাম সরণ এবং সরণের দিকে বলের উপাংশ, তো কথা হলো সরণের দিকে বলের উপাংশটা কত? এফ cos থিটা না? এফ cos থিটা কিনা? এফ cos থিটা। তাহলে ডাব্লু সমান সমান আবার কি আসে দেখো তো, এফ এস cos থিটা। তো এইটাকে এইভাবে লেখা যায়, ডাব্লু সমান সমান এফ ডট এস, এইখানেও এটাকে লেখা যায় ডাব্লু সমান সমান এফ ডট এস। তোলো তোলো, যা তুলছি তোলো, তারপরে বলতেছি, আসবে। তাহলে এটা কিন্তু বলা হয়েছে কি, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, মানে হলো বল উপাংশ, উপাংশের মান, এগুলো কিন্তু মান নিয়ে কাজ করতেছি। তাহলে এই ক্ষেত্রে কি হলো, সরণের মান এবং সরণের দিকে বলের উপাংশের মান, তাই কিনা? দেখো, বল হলো ভেক্টর রাশি, সরণ হলো ভেক্টর রাশি, বাট কাজ হলো স্কেলার রাশি। দেখি জানো, কাজ হলো স্কেলার রাশি, বুঝছো? যখন তোমাকে বলা হবে কৃত কাজ কত, বিদ্যুৎ শক্তি ব্যয় হয়েছে কত, তুমি সাপোজ অঙ্ক থাকে না তোমাদের, এই যে যখন তোমরা হচ্ছে বিদ্যুৎ বিলের অঙ্ক করছো, তোমরা 9-10-ও করছো, তাই না? কত টাকা বিদ্যুৎ বিল আসে, তো বিদ্যুৎ বিলের সময় কি ডাব্লু বের করতে হয় না, কতটুকু কৃত কাজ হয়েছে?
কতটুকু ব্যয়িত শক্তি এটা বের করতে হয়, কত ইউনিটে সেটা তোমরা বের করো, তাই না? ব্যয়িত শক্তির বিভিন্ন একক আছে, জুল, কিলো, জুল, তারপরে হলো তোমার হচ্ছে ইউনিট, এগুলো বিভিন্ন একক আছে, তাই না? এখন কথা হলো এই যে তুমি এককগুলো ব্যবহার করতেছো, তোমাকে কি দিক মেনশন করে দেওয়া লাগছে? ধরো একটা মোটর 100 জুল কাজ করে, তুমি কি বলে দাও 100 জুল কাজ করে উপরের দিকে নিচের দিকে, এটা কি বলে দাও? তোমার কাজ হলো স্কেলার রাশি, কাজের কোনো দিক নাই, জাস্ট মানটা আছে। দুইটা ভেক্টরের গুণফল হইলো একটা স্কেলার, দুইটা ভেক্টরের গুণফল হইলো স্কেলার। হ্যাঁ, বোঝার জন্য তুলে নিতে পারো, না তুলে নিলেও সমস্যা নাই, বুঝছো? এটা জাস্ট বোঝার জন্য, শুধুই বোঝার জন্য। তুলছো? এতটুকু তো তুলছো, ঠিক আছে। তাহলে এখন আসো ডট গুণন কাকে বলে, এটা প্রথমে লিখে নিবা। লিখবা দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, দুটি ভেক্টরের গুণফলের ফলাফল, দেখো দুটি ভেক্টরকে গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, দুটি ভেক্টরকে গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, দুটি ভেক্টরকে গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাহলে সেই গুণনকে ডট গুণন বলে। আচ্ছা, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তোমাকে বলা হয়েছে এই দুইটার ডট গুণন কত হবে। তাহলে এ ও বি এর ডট গুণন, এটাকে প্রকাশ করা হয় কিভাবে? এ ডট বি, এইভাবে প্রকাশ করতে হয়। এটাও কিন্তু একটা গুণন, বুঝছো? এটার নাম হলো ডট গুণন। তাহলে এ এবং বি এর ডট গুণন, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এ ডট বি। আচ্ছা, এ ভেক্টর বি ভেক্টর, এর মাঝখানে মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম থিটা। তাহলে এ ডট বি, এটাকে লেখা যাবে এ ভেক্টরের মান, এ দেখো তো এটা কি মান না? বি ভেক্টরের মান মধ্যবর্তী কোণের কোসাইন এর গুণফল। তাহলে ডট গুণন আমরা এভাবে বলতে পারি, দেখো, হ্যাঁ সব ক্ষেত্রে cos θ হবে, ডট গুণন মানে cos θ, বুঝছো? তাহলে আমরা কিভাবে বলতে পারি যে দুটি ভেক্টরের ডট গুণন কি হবে? দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। দুটি ভেক্টরের ডট গুণন কি হবে? দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, বুঝছো? তাহলে আমরা কি লিখতে পারি? এ ডট বি সমান সমান এ বি cos θ। এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, বুঝছো? যেইভাবে আমরা এই যে দেখো এফ ডট এস সমান সমান আমরা কি লিখছিলাম? সেখানে এফ কি ছিল? এফ ভেক্টরের মান, এস ছিল এস ভেক্টরের মান, আর cos θ কি ছিল? তাদের মধ্যবর্তী ছিল এফ এস cos θ। এখন তোমার মনে হতে পারে যে ভাই cos θ কই থেকে আসলো? cos θ কই থেকে আসলো দেখাইছি কিন্তু, cos θ কই থেকে আসলো দেখাইছি কিন্তু, এস এস বরাবর এফ এর উপাংশের মান, তাহলে সেটা কি ছিল? এফ cos θ। তাহলে এস এর মান এবং এই বরাবর এফ এর উপাংশের মান, তাহলে কি এফ cos θ ইন্টু এস, তার মানে কি এফ এস cos θ না? এটাই। তাহলে বুঝছো তো কিভাবে cos θ আসছে? যেমন দেখো এইখানে যদি তোমাদের বলি, এটা হলো এ ভেক্টর। এখন এ ভেক্টরের দিকে বি ভেক্টরের কিন্তু একটা উপাংশ আছে, তাই কি না? এ ভেক্টরের দিকে বি ভেক্টরের একটা উপাংশ আছে না? তুমি কি করবা? লাইট ফেলবা, উপরের দিক থেকে লাইট ফেলবা। এখন লাইটটা ধরলাম এই বরাবর করবে। এখন এতটুকুর মানটা কত? এই পুরাটার মান কত? এ না? পুরাটার মান হলো এ। আচ্ছা, এখন এই যে বি ভেক্টরে এ বরাবর কতটুকু আছে? কতটুকু আছে সেটা? বি cos θ না? এ বরাবর বি ভেক্টরটা কতটুকু আছে? বি cos θ না?
কিছুক্ষণ আগে তো দেখাইছিলাম এ বরাবর বি এর উপাংশ কত, বি cos থিটা না? তাহলে বি cos থিটা হলো এর মান। মান দেখো বি ভেক্টরের এ ভেক্টর বরাবর যেই মানটা থাকে তার নাম হলো লম্ব অভিক্ষেপ। তার নাম কি? লম্ব অভিক্ষেপ। আর যদি বলা হয় বি ভেক্টর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কত, তাহলে সেটা দিক বোঝানো হয়, মানে মানের সাথে দিকও থাকে, বুঝছো? লম্ব অভিক্ষেপ হলো স্কেলার রাশি আর উপাংশ হলো ভেক্টর রাশি। লম্ব অভিক্ষেপ হলো স্কেলার রাশি আর উপাংশ হলো ভেক্টর রাশি। যদি তোমাকে বলা হয় এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত, তাহলে সেটা হয় বি cos থিটা। আর যদি তোমাকে বলা হয় এ ভেক্টর বরাবর বি এর উপাংশ কত, তাহলে এই মানটাও থাকবে, আবার এ কোন দিকে আছে সেই দিকটাও মেনশন করতে হবে। এখন দিকটা কিভাবে বের করে দেখি বলো তো? প্রথমেই করাইছিলাম একক ভেক্টর দ্বারা, মনে আছে? একক ভেক্টর দ্বারা দিক বোঝানো হয়, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর দ্বারা দিক বোঝানো হয়, বুঝছো? তো যাই হোক, এটা আমি পরে আসবো, সমস্যা নাই, এটা পরে আসবো। এটা তো বুঝছো এ ডট বি সমান সমান এ বি cos থিটা কিভাবে হলো, আর এফ ডট এস সমান সমান এফ এস cos থিটা কিভাবে হলো, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তাহলে একটা কোশ্চেন লেখো, এ ভেক্টর এটার মান হলো 5 নিউটন, মানে এ এর মান হলো 5 নিউটন, বি এর মান হলো 3 নিউটন, মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। তাহলে তোমাকে কোশ্চেন করা হলো এ ডট বি সমান সমান হোয়াট, এ ডট বি সমান সমান হোয়াট, এ ডট বি সমান সমান হোয়াট? এ ডট বি সমান সমান হোয়াট? পনেরো রুট 3 ডিভাইডেড বাই 2, তাই না? কিভাবে হলো? এ ডট বি মানে হলো এ বি cos থিটা, তাহলে এ এর মান কত 5, বি এর মান কত 3, cos মধ্যবর্তী কোণটা কত 30 না? তাহলে 15, আর এটা দেখো √3 ডিভাইড বাই 2, তাই না? তাহলে 15, এটার মান হলো √3 ডিভাইড বাই 2, দুইটা গুণ করো তাহলে কত আসে? 7.5 √3। দশমিক আনা লাগবে না, তুমি চাইলে এই যে 15 √3 ডিভাইড বাই 2 এভাবে রাখতে পারো। হ্যাঁ, কিসের বদলে? এ ডট বি, এটা সূত্রই তো এ বি cos থিটা, কিভাবে আসলো সেটা তো কিছুক্ষণ আগেই দেখালাম। এই যে এ ডট বি মানে হলো এ বি cos থিটা, এখন এ বি cos থিটা কিভাবে, cos থিটা কিভাবে আসলো এটা তো বুঝাইছিলাম। আচ্ছা আচ্ছা, না না না, এ ডট বি এটার মান হলো এ বি cos থিটা, তুলছো? এটা ক্লিয়ার তো? তার মানে যেখানেই তুমি দেখবা এ ডট বি অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে হবে সেটা কি? এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু মধ্যবর্তী কোণের কোসাইনের মান, আচ্ছা আচ্ছা না? ঠিক আছে, লেখো ডট গুণের বৈশিষ্ট্য, ডট গুণনের বৈশিষ্ট্য। ডট গুণনের বৈশিষ্ট্য, ডট গুণনের বৈশিষ্ট্য বা এটাকে বলা হয় প্রপার্টিস। প্রপার্টিস 1 নাম্বার, গুণের বিনিময় সূত্র মেনে চলে। গুণের বিনিময় সূত্র
মেনে চলে, গুণের বিনিময় সূত্র মেনে চলে। দেখো এই যে কাজ কেন স্কেলার রাশি হইলো এবার কি বুঝছো? দুইটা ভেক্টরের ডট গুণফল অলওয়েজ কি হবে? স্কেলার রাশি হবে। এখন কথা হলো কিভাবে স্কেলার হইলো এটা বোঝার কথা। বল আমরা নিছিলাম, সেটা বলের কি মান নিছিলাম না? বলের দিকে সরণের উপাংশের মান নিছিলাম, কিন্তু তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের মান, সবকিছুই কি মানে আসলো না? কোনো ভেক্টর কি আসছে এখানে? কোনো ভেক্টর আসে নাই, তার মানে এটা কি হবে? স্কেলার রাশি। এইভাবেই কাজটা আসছে স্কেলার রাশি, বুঝছো? তাহলে গুণের বিনিময় সূত্র মেনে চলে কিভাবে? এ ডট বি, আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা লিখতে পারি না? আচ্ছা বি ডট এ মানে কি? বি এ কস থিটা বা এ বি কস থিটা, একই কথা না? একই কথা। এই জন্য এরা গুণের বিনিময় সূত্র মেনে চলে। এ ডট বি কে আমরা চাইলেই বি ডট এ লিখতে পারবো, বুঝছো? বন্টন সূত্র মেনে চলে না, গুণনের লিখতে পারো, সমস্যা নাই, মেনে চলে। বন্টন সূত্র বলতে যেটা বোঝানো হয় আর কি, ধরো এম এ ভেক্টর, আচ্ছা এখানে একটা কাজ করি, দাঁড়াও এটা দাও, এ ডট বি, এ ডট বি প্লাস এ ডট সি। আচ্ছা আমি যদি সি ডট এ করতাম, সেম না? সেম না? আমি যদি বি ডট এ করতাম, সমস্যা ছিল? হ্যাঁ, তাহলে তুমি এরকম বন্টন সূত্র মেনে করতে পারবে। ভিডিও থাকবে, কারেন্ট আসবে হয়তো, হোক সমস্যা, আসবে কিছুক্ষণের ভিতরেই কারেন্ট চলে আসে। ভিডিও করা কিন্তু বেশ কাজের। ধরো তুমি একবার লেকচার করলা না, আমি তোমাকে বলি শোনো কেন কাজের। এই যে একবার লেকচার করলা, ধরো এটা 2 মাস পরে মনে থাকবে না, কিন্তু 2 মাস পরে তুমি আমার ক্লাসটা করলা, 2 মাস পরে ধরো তুমি সাপোজ অনেক কিছু মনে পড়তেছে না, তুমি অন্য জনের ক্লাস করতে গেলেও অনেক কিছু বুঝবা না, বুঝছো? কারণ একজন টিচারের কাছে ক্লাস করার পরে অন্যজন টিচারের অনেক কিছুই বোঝা যায় না, বুঝছো? কারণ আমার টিচিং এর মেথড একরকম, অন্য টিচারের অন্যরকম হবে, তাই না? এই জন্য তোমার হচ্ছে ধরো 2 মাস পরে যখন তুমি আমার ভিডিওটাই আবার দেখবা, আবার তোমার কাছে তো লেকচার করাও আছে, মানে তোমার হচ্ছে তৈরি করা আছে, নোট তৈরি করা আছে, তাই না? তখন তোমার বিষয়টা সহজ হয়ে যাবে। জাস্ট 2x দিয়ে, 2x দিয়ে জাস্ট 2x দিয়ে তো স্পিড বাড়ায় খুব তাড়াতাড়ি করা যায়, তাই না? ধরো 60 মিনিটের ক্লাস 30 মিনিটেই শেষ, তো এইভাবে করা যায়, আচ্ছা তখন মনে পড়ে যাবে। সহজ মনে হবে না, ওইটাই বলতেছি, যখন করানো হবে তখন তারপরে আস্তে আস্তে সহজ মনে হয়। কিন্তু ধরো ধরো 2 মাস বা 3 মাস যখন যাবে না, যখন নতুন নতুন চ্যাপ্টার শুরু হবে, তখন এগুলো ভুলে যাবা, স্বাভাবিক। ইন্টারমিডিয়েটের আগের জিনিস অনেক কিছু, মানে এমন না যে একেবারে ভুলে যাবা, বুঝছো? মানে একটু রিভিশন দিলেই মনে পড়বে, এইরকম, বুঝছো? এখানে 10-12টা ক্লাসে যেটা পড়তেছি না, ক্লাসে মানে কলেজে 2টা ক্লাসে পুরো পার হয়ে গেছে। আমি তোমাকে বলি, আমি ওইটাই তোমাদের বলছি যে কলেজে, আমি এটাই বলছি যে কলেজে তুমি যদি যাও কিচ্ছু বুঝবা না। কেন? এই যে দেখো এখানে কত কিছু করে, মানে এমন একটা অবস্থা, আমি তোমাদের বলি শোনো, এটা যে কোনো সরকারি কলেজের ক্ষেত্রেই ওখানে মানে তুমি বোঝার জন্য যদি কলেজে যাও, তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল কাজ, কখনোই বুঝতে পারবা না, কিছুই বুঝতে পারবা না। কারণ এই যে তোমাকে বললাম না, টাইম পিরিয়ডের একটা বিষয় আছে এইখানে। ধরো আমরা কতগুলা 10টা বা 11টা ক্লাস করানোর পরে ডট গুণ ক্রস গুণে আসছি। এমন কলেজও আছে যে প্রথম দিনই ডট গুণ ক্রস গুণে চলে যাবে, বুঝছো? প্রথম ক্লাসেই, কথা কি বুঝছো? মানে উড়ে যাবে জাস্ট, বুঝছো না? এরকম। তাহলে কি বুঝতে পারবা? বুঝতে পারবে, এর তো অনেক কিছু আছে, ভালোভাবে না বুঝলে তো পারবা না। এজন্যই তো কলেজে না যাওয়ার কারণটা কি এইটাই তো, বুঝছো? আবার বলতে যে 70% মুসলিম থাকতে হবে, ওই তারিখ মানে ছেলেপেলেদের ভবিষ্যৎ শেষ করার জন্য যা করা লাগে, দেখো। হ্যাঁ মানে ডিপেন্ড করে, বুঝছো? এগুলো ডিপেন্ড করে। আমাদের সময় তো ধরো মানে ফিজিক্সে অনেক টিচার ধরো স্লাইড দেখে তোমার হচ্ছে ফিজিক্স পড়াইছে, স্লাইড দেখে স্লাইড চেঞ্জ করতেছে। ফিজিক্স কি স্লাইডে হয়? ফিজিক্স তো স্লাইডের জিনিস না,
বায়োলজি করানো যেতে পারে, ওটা করানো যেতে পারে। দেখো তাহলে গুণের বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, ঠিক আছে। এরপরে দেখি বলো তো আই ডট আই সমান সমান কত হবে? হ্যাঁ বলতে পারবা? I square হবে? হ্যাঁ দেখি বলো আই ডট আই, দেখি কে পারে। আই ডট আই সমান সমান কত হবে? আই ডট আই, আচ্ছা এগুলো কি ভেক্টর? এটা কি ভেক্টর না? এটা কি ভেক্টর না? এটা কিন্তু একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলা হয়? আই ক্যাপ না? এটা কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ। আচ্ছা তার মানে আমি করছি কি আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে কি আসবে শুধু আই বলো? আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটা যেহেতু ভেক্টর দুইটা, তাহলে এটার মান ইনটু এটার মান cos কত ডিগ্রি বলো তো দেখি? আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত? আই হলো এক্স অক্ষ বরাবর, আরেকটা আই হলো এক্স অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি। তাহলে আই আই দেখো তো এটার মান কত? আই ক্যাপের মান কত? একক ভেক্টর 1 না? আই আই হলো ভেক্টর, এটা হলো আই ভেক্টর। এখন এগুলো কি একক ভেক্টর না? একক ভেক্টরের মান কত? 1 না? এটাই তো বলতেছি, এটাই বলবা। 1 ইন্টু 1 cos 0 ডিগ্রির মান কত? তাহলে আই ডট আই মানে হলো 1। এইবার আসো আই ডট জে মানে কত বলো? I dot then into one. Oh, okay. One into cos. আই ডট জে, তাহলে আই এর মান জে এর মান মধ্যবর্তী কোণ কত? আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? 0 হয়ে যাবে। আই হলো এক্স অক্ষ বরাবর, জে হলো ওয়াই অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত? 90 না? বুঝছো কি না? আই হলো এক্স অক্ষ বরাবর, ওয়াই হলো জে হলো ওয়াই অক্ষ বরাবর, তাহলে cos 90 ডিগ্রি 0 হয়ে যাবে। cos 90 এর মান 0, তুমি গুণ করো যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে তো 0। আচ্ছা তুমি আমি যদি একটু কল্পনা করি যে দুইটা আলাদা অক্ষ এরকম ডট যদি সেম হয়, ডট গুণের ক্ষেত্রে দুইটা একক ভেক্টর যদি সেম হয় তাহলে সেটা হয় 1, আর যদি আলাদা আলাদা হয় তাহলে হয় 0। এভাবে মনে রাখলেই হবে। এখন আসো তাহলে একটু লিখে দিই। আই ডট আই এটার মান হবে 1, তারপরে জে ডট জে এটার মান কত হবে? 1। I dot then into 0. জে ডট জে, I dot then into 1. কে ডট কে এটা কত হবে? 1। এইবার আসো আই ডট জে 0, তারপরে জে ডট কে 0, এটাকে কিন্তু কে ডট জেও লেখা যেতে পারে। তারপরে আই ডট কে এটা কত হবে? 0। লিখে নাও, এটা লিখে নাও। হ্যাঁ এখানে যে এখানে 1 1 কোনটা? এখানে আই এর মান 1, এখানে আই এর মান 1, এখানে আই এর মান 1, জে এর মান কত? 1। 1 1 জে এর মান 1 না? এগুলো তো একক ভেক্টর। কোথায় 0? ও একেবারে লিখে দিছি। cos 90 এর মান কি 0 না? তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0 মানে কত? 0। হ্যাঁ একবারে লিখে দিছি আমি। 1 ইন্টু 1 ইন্টু 0 একবারে লিখে দিছি। এরকম ভালো শোনা যাচ্ছে কারণ অ্যানসার থাকুক থাকুক, পরিশ্রম তাই না? এটা হ্যাঁ থাকুক থাকুক, ভিডিও থাকুক, না লাগে ফার্স্ট লাগবে না। তুলছো এটা? তুলছো? তুলছো কি এটা? ঠিক আছে। আচ্ছা এবার আসো না 4 নাম্বার। 4 নাম্বার ধরো এ ভেক্টর হলো axi প্লাস bx, না axi এই ধরি, ayj প্লাস azk। বি ভেক্টরকে আমি ধরে নিলাম
bxi প্লাস byj প্লাস bz কে। তোমাকে বলা হলো a ডট বি তুমি বের করো, a ডট বি। তাহলে axi প্লাস bxj ayj প্লাস azk ডট bxi প্লাস byj প্লাস bz কে। আচ্ছা, a ডট বি করলে এটাই আসে না, এটা আসে। এখন তুমি ডটটা করবা কিভাবে, ডটটা করবা কিভাবে দেখো তো। এই যে এইটা প্রথম যে উপাদানটা আছে এইটার সাথে কি সবগুলা গুণ আছে না, আবার এইটার সাথে কি এই সবগুলা গুণ আছে না, আবার এটার সাথে এই সবগুলা গুণ আছে, তাই না? তাহলে একটার সাথে সবগুলা গুণ করতে হবে। দেখো ঠিকই গুণ করবো নাকি তোমরা বলে দিলেই বুঝবা, এটা আসলে বলে দিলেই বুঝবা, বুঝছো? তাহলে বলে দিলেই আমি একটু বলে দিই, দেখো কিভাবে। তুমি যদি axi এর সাথে bxi গুণ করো তাহলে i গুণ হয়ে যাবে না, তখন কিন্তু 1 আসবে, কথা কি বুঝছো কিনা? তাহলে গুণ করে কি থাকবে দেখি বলো তো, ax ইন্টু bx থাকবে না? তাহলে এটার সাথে এটা গুণ করলে থাকবে ax bx। আচ্ছা এইবার আসো, এইটার সাথে তুমি যদি এইটা গুণ করো তাহলে i আর j চলে আসবে না, কথা কি বুঝছো কিনা? 0 চলে আসবে না? আচ্ছা তাহলে আমি 0 লিখে দিলাম প্লাস এইটার সাথে এটা গুণ করলে কি আসবে? 0 আসবে না? 0 আসবে প্লাস এইটার সাথে এখন এটা গুণ করবা, 0 আসবে না? প্লাস এখন দেখো এইটার সাথে তুমি এটা গুণ করবা, তাহলে কি আসবে? ay by প্লাস এখন এইটার সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে 0 প্লাস এইটার সাথে এটা গুণ করলে 0 আবার 0 প্লাস এইটার সাথে তুমি যদি এটা গুণ করো দেখো তো কে কে মিলে গেছে না, তাহলে az bz। তাহলে কি দাঁড়ালো দেখো তো, ax bx প্লাস ay by প্লাস az bz। দেখছো এই গুণটা কিভাবে হয়েছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, দেখছো কিনা? মানে i এর সাথে i এর গুণ হয়েছে, j এর সাথে j এর গুণ হয়েছে, k এর সাথে k এর গুণ হয়েছে, কথা কি বুঝছো? কেন ভাই এটা গুণ আর সূত্র মতো করলে হবে না? সূত্রের মতো করলেও তো একই আসবে, সূত্রের মতোই তো করলাম, সূত্রের মতোই তো করলাম, জাস্ট সংক্ষেপে করলাম। সূত্রের মতো করে নি, axi এর সাথে bxi গুণ করো, তাহলে করো তুমি। কোন সূত্র? মানে হচ্ছে দুইটা গুণ করলে কি হইলো মান কিন্তু বসছে না। একই তো কথা, cos কত ডিগ্রি, axi bxi গুণ করো, তাহলে একটা দেখাই, axi ডট bxi না, বুঝছো কিনা? এই দুইটার মান তাহলে axi bxi ডট গুণ হইল, তাহলে ax bx তো এমনিতেই গুণ হয়ে যাবে। এবার আসো ax bx দেন আসো i গুণ হয়ে যাবে, ওইটা তো বুঝছি না। হ্যাঁ a এর মান b এর মান, আচ্ছা ax bx লিখলাম এটাই তো, তারপরে i ক্যাপের এটার মান কত, cos কত ডিগ্রি, এটার মধ্যবর্তী কোণ কত, 0 না? তুমি এটাই তো বসাইতে চাচ্ছ নাকি? তাহলে এভাবে তো একই আসবে, cos 0 ডিগ্রির মান কত, 1 না? আর এটার মান 1, তাহলে কি আসবে? x bx আসবে না? তো ওইটা আমি একবারে লিখছি, ওইটাই আমি একবারে লিখছি, তো তুমি ওইভাবে করলেও একই আসবে, একই তো, সেম জিনিসই। এটা অতিরিক্ত বড় হয়ে যাবে, এই জন্য বললাম যে হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট তুমি করতে পারো এভাবে। এটা কি কোনো সমীকরণ না, এটা এমনি দেখা যাবে? এটা মনে রাখতে হবে, a ডট বি এরকম হয়, অর্থাৎ দেখো যখন দুইটা ডট গুণন হবে তখন দেখো i এর সাথে i গুণ হয়ে গেছে, b এর j এর সাথে j গুণ হয়ে গেছে, k এর সাথে k গুণ হয়ে গেছে। সবসময় কি এর মানও ওরকম থাকবে, দিনের মানও ওরকমই থাকবে? না এগুলো এরকম থাকবে কেন, এই যে এক্সাম্পল দিচ্ছি, তোলো যেটা তোলা আছে সেটা তোলো, এক্সাম্পল না দেওয়া পর্যন্ত এগুলো বুঝবা না তো। a ভেক্টর 2i প্লাস 3j প্লাস 5k
বি ভেক্টর 3i প্লাস 4j প্লাস 6k এ ডট বি বের করো। এ ডট বি সমান হোয়াট বের করো। হ্যাঁ, এ ডট বি সমান হোয়াট? আচ্ছা, তাহলে দেখো তো করবা। করো। ছেচল্লিশ, 30 আর 12 48 হয়। তাহলে 48 হয়। সবার এটাই আসছে। কিভাবে করবা? এ ডট বি, তার মানে আই এর সহগ দেখো 2, এখানে আই এর সহগ কত? 3, তার মানে 2 গুণ 3 প্লাস এখানে দেখো জে এর সহগ কত? 3, এখানে জে এর সহগ 4, 3 গুণ 4 প্লাস এই যে দেখো যেভাবে যেই ফরমেশনে ছিল ওইভাবে করতেছে, প্লাস 5 গুণ 6। তাহলে এ ডট বি এটার মান কত বের হইলো? 3 2 6, 3 4 12 আর 5 6 30, তার মানে 48। আচ্ছা দেখো তো এ ডট বি এটার মান বের হইছে, তো এখানে কি কোনো ভেক্টর আছে? না, এটা কেন স্কেলার আসে এবার বুঝছো? দেখো স্কেলার মান, শুধুমাত্র মান আছে। হ্যাঁ, এখানে শুধু মান বের হইছে। দেখো এ ডট বি এর কিন্তু মান বের হইছে। ক্লিয়ার? তাহলে দেখো ডট গুণ কিন্তু দুই ভাবে করা যায়। যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তার মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাই? এ বি কস থিটা। আর যদি দুইটা ভেক্টরই দেওয়া থাকে, এ ডট বি করতে বলে, তাহলে তো আরো সহজ। এই যে এইভাবে করবা। দুইটা ভেক্টরই যদি দেওয়া থাকে, ভেক্টর রূপেই যদি দেওয়া থাকে, তাই না? আর যদি মান দেওয়া থাকে তখন কি করি আমরা? এ বি কস থিটা। আসো, লম্ব অভিক্ষেপ ও উপাংশ লেখো। লম্ব অভিক্ষেপ ও উপাংশ। লম্ব অভিক্ষেপ ও উপাংশ এটা আলাদা আলাদা জিনিস। লম্ব অভিক্ষেপ এটা মনে রাখবা, এটা হলো স্কেলার রাশি, স্কেলার। আর উপাংশ এটা হলো ভেক্টর রাশি। ডট গুণই চলতেছে, কিন্তু ডট গুণের ভিতরে এটা পড়ে। আচ্ছা ঠিক আছে, এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় এ বরাবর বি ভেক্টরের মান কত? এ বরাবর বি ভেক্টরের মান কত? তাহলে কি হবে? মাঝখানে কোণ যদি থিটা হয়, মাঝখানে কোণ কোনটা? থিটা। তাহলে এ বরাবর বি ভেক্টরের মান কি হবে? এতটুকু না? সেটা কি বি কস থিটা না? এই বি কস থিটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ, যেটা কিনা শুধু মান বোঝায়। তাহলে লেখো, এটা তুলবা, তোলার পরে লিখবা এ ভেক্টর বরাবর বা এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বি কস থিটা। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হলো বি কস থিটা। লিখছো এটা? আচ্ছা এখন দেখো
এই বি কস থিটাটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? এ ডট বি সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে এ ডট বি সমান সমান কি লিখতে পারি? এ বি কস থিটা। এ বি কস থিটা। তাহলে বি কস থিটা সমান সমান কত? বি কস থিটা সমান সমান কত? এইখান থেকে বলো বি কস থিটা সমান সমান কত হবে? এ ডট বি ডিভাইড বাই এ না? এ ডট বি ডিভাইডেড বাই এ। এ বলতে কি নিচে এটা কি মান না? শুধু মান, কিন্তু এইটা বক্স করে রাখো। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ হলো বি কস থিটা। এখন দেখো বি কস থিটা আমরা কিভাবে বের করতে পারি? যদি ডট গুণ করি, এই ডট গুণ থেকে কিন্তু বি কস থিটা আলাদা করে নিলেই কিন্তু এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ পাবো আমরা। কথা কি বুঝছো কিনা? এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ পাবো। এইবার আসো, লেখো এ বরাবর বি এর উপাংশ, বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। এ বরাবর বি এর উপাংশ দেখি বলো তো এটার মান কত হবে? মান, এই উপাংশ যেটা দেখতেছো না এটা ভেক্টর রাশি, ওই উপাংশের মানটাই হলো লম্ব বিক্ষেপ। উপাংশ হলো ভেক্টর রাশি, এর মানও আছে দিকও আছে। এখন এই যে উপাংশের মান ওইটাই হলো লম্ব বিক্ষেপ। কথা কি বুঝছো? উপাংশ হলো ভেক্টর রাশি যার কিনা মানও আছে আবার দিকও আছে। এখন এই যে উপাংশের মান যেটা ওটার নামই হলো লম্ব বিক্ষেপ। তাহলে আমাকে যদি বলা হয় এ বরাবর বি এর উপাংশের মান কত, তাহলে সেটা কি হবে? বি কস থিটা হবে না? বি কস থিটা হবে কিনা? হ্যাঁ, তাহলে এ বরাবর বি এর উপাংশ এটার মান হলো বি কস থিটা। তোমাদের কি মনে আছে আমরা যে কোনো একটা ভেক্টর কিভাবে পাই? ধরো এ ভেক্টর, আচ্ছা আমি একক ভেক্টর লিখি আগে। একক ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। আচ্ছা আমি তোমাকে বলতেছি এ বরাবর বি এর উপাংশ কত, তার মানে এ বরাবর বি এর উপাংশ মানে কিন্তু ভেক্টর। উপাংশ মানে কি ভেক্টর না? এ বরাবর বি এর উপাংশ মানে হলো ভেক্টরটা বের করতে হবে আমাদের। দেখো তো এই যে এ ডট এ ক্যাপ সমান সমান আমরা কি লিখলাম? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তাহলে আমরা ভেক্টরটা কিভাবে পাই দেখো তো? অর্থাৎ ভেক্টরের যে কোনো ভেক্টরের মানের সাথে যদি ওই ভেক্টর বরাবর একক ভেক্টরের গুণ দেওয়া হয় তাহলে কিন্তু মেইন ভেক্টরটা পাওয়া যায়, মূল ভেক্টরটা পাওয়া যায়। কথা কি বুঝছো কিনা? এই যে এ ক্যাপ সমান সমান এ ভেক্টর ডিভাইড বাই এর মান। তাহলে এই এ ভেক্টরটা কত? এই ভেক্টরটা হলো এই ভেক্টরের মান এবং তার একক ভেক্টরের গুণফল। কথা কি বুঝছো কিনা? এখন আসো এ বরাবর, কোন দিক বরাবর? এ বরাবর বি এর উপাংশ। আচ্ছা এটার মান কত? বি কস থিটা। আমরা মান কিন্তু পেয়ে গেছি, এখন কি দরকার? দিক দরকার না, কারণ উপাংশ হলো ভেক্টর রাশি, মান থাকতে হবে এবং দিকও থাকতে হবে। মানটা হলো বি কস থিটা। আচ্ছা দেখি বলো তো দিকটা কোন দিকে? বি এর দিকে। বলাই তো হচ্ছে এ বরাবর, বলাই তো হচ্ছে এ বরাবর। এ বরাবর বি এর উপাংশ তার মানে কোন দিকে এটা? দেখো তো এই যে বি কস থিটা এটা কোন দিকে? এ বরাবর না? বোঝাই যাচ্ছে এ বরাবর। আচ্ছা এ বরাবর তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এ বরাবর আমাদের একক ভেক্টর দরকার। এ বরাবর একক ভেক্টর কি হবে? এ ক্যাপ না? এ বরাবর একক ভেক্টর হলো এ ক্যাপ। তুলে নাও। চাইলে কিন্তু আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, বি কস থিটা এ ক্যাপকে আমরা এইভাবে লিখতে পারি না? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। হ্যাঁ শুধুমাত্র দিকটা হচ্ছে। চলো এটা
বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ কত? বলো। বি বরাবর, বি ভেক্টর বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কি হবে? লম্ব অভিক্ষেপ কি হবে তাহলে? এ cos থিটা। এ এর যার তার cos থিটা, এটা মনে রাখবা, যার তার cos থিটা, তাই না? তো যেমন হলো বি বরাবর এ এর, তার মানে এ cos থিটা। হ্যাঁ, থিটা লাগবে না তো? থিটা কেন লাগবে? দেখো এ cos থিটা না, এ cos থিটা। আচ্ছা, এই এ cos থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ ডট বি ডিভাইডেড বাই, দেখো তো বি যদি লিখি তাহলে কি ঠিক থাকে না? এ ডট বি সমান সমান এ বি cos থিটা, দেখো তো মিল আছে কিনা? কথা কি বুঝছো কিনা? তাহলে বি cos থিটা, এ cos থিটা, বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ হলো এ cos থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ ডট বি ডিভাইড বাই বি লিখতে পারি না? তাহলে কি আসতেছে? এ ডট বি সমান সমান এ বি cos থিটা না? দেখো তো মিলে যাচ্ছে কিন্তু। তাহলে এ cos থিটা সমান সমান এ ডট বি ডিভাইড বাই বি। এখন আসো, এ ভেক্টর কোনটা ছিল? 3i প্লাস 4j প্লাস 3k ডট। বি ভেক্টরটা কোনটা ছিল? i প্লাস, দেখো 5k প্লাস 4j, তার মানে i প্লাস 4j প্লাস 5k ডিভাইডেড বাই বি, মানে কি বি এর মান না? বি ভেক্টর কোনটা ছিল? i প্লাস 5k প্লাস 4j না? তাহলে এটার মান কত হবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখন আসো উপরে, দেখো উপরে কত আসে? 3 একে 3 প্লাস 3 প্লাস 4 4 16। হ্যাঁ, কোথায় 5 হবে? তোমরা ভুল করছো, দেখো i প্লাস 4j প্লাস 5k, দেখছো আমি এটা কে দিছি আগে? চোখ চোখ মনে করো ভিতরে রাখবা, এটা তো আমি তোমাদের ভুল করার জন্যই দিছি। i প্লাস 5k দিছি, তোমরা ভাবছো i প্লাস 4j দিছি প্লাস 4k দিছি, এরকম। কে এটা আমি আগে দিছি, এটা ইচ্ছা করে দিছি আমি, বুঝছো? এই যে দেখো কেটা আমি আগে দিছিলাম, তো ওটা কি করে নিব? আমি পরে করে নিব। তাহলে 3 প্লাস, দেখো 16 প্লাস 3 5 15, নিচে দেখো তো কত? রুট 42। তাহলে উপরে আসবে 34, নিচে আসবে রুট 42। এটাই এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। একটু খেয়াল রাখবা, i প্লাস কে প্লাস জে দেওয়া আছে নাকি i প্লাস জে প্লাস কে দেওয়া আছে, বুঝছো না? তোলা হয়েছে এটা, তোলো ফার্স্ট তোলো। তুলছো? ফার্স্ট তোলো। তোলা হয়েছে? আচ্ছা, এখন আসো, মিশায় না দিলেও হইতো, মিশায় না দিলেও হইতো, সমস্যা নাই। নাও দেখো বি বরাবর এ এর উপাংশ, তাহলে বি বরাবর এ এর উপাংশ কি হয়? এ cos থিটা ইনটু এ ক্যাপ। দেখো 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 বি বরাবর এ এর উপাংশ। আচ্ছা, বি বরাবর এ এর উপাংশের মান কত?
a cos θ না, b বরাবর a এর উপাংশের মান হলো a cos θ, b বরাবর a এর উপাংশের মান হলো a cos θ ইনটু a cos θ কি বের হইলো মান। এখন কি দরকার, দিক দরকার না, দিক দরকার। দিকটা কোন দিক বরাবর দেখো তো, b বরাবর, তার মানে b ক্যাপ। কথা কি বুঝছো কিনা? তাহলে উপাংশ হবে a cos θ ইনটু b ক্যাপ। এখন এই a cos θ কে কি লেখা যায়, a cos θ, এই a cos θ কে আমরা এইভাবে লিখতে পারি না, a ডট b ডিভাইডেড বাই b, এটাই তো লিখতে পারি, সমস্যা না, এটা লিখতে পারি কিনা। এখন আসো b ক্যাপ, এটাকে কি লেখা যায়, b ভেক্টর ডিভাইডেড বাই b ভেক্টরের মান না, তাই কিনা? আচ্ছা এখন আসো এই যে a ডট b ডিভাইডেড বাই b, দেখো এটার মান কিন্তু আমরা এর আগেই বের করছি। এটা কত বের করছিলাম আমরা, 34 ডিভাইড বাই রুট 42 ইনটু এইখানেও দেখো তো b না, b এর মানটা কত, রুট 42 বের করছিলাম না, b এর মানটাও কিন্তু রুট 42ই বের করছিলাম। b এর মান বের করে দেখো, রুট 42 আসবে। b ভেক্টরটা বসাও, i প্লাস 4j প্লাস 5k সমান সমান, তাহলে দেখো তো কত আসে, 34 ডিভাইড বাই 42 না, কাটাকাটি করলে কত আসে, 17 ডিভাইডেড, এই যে রুট রুট গুণ হয়ে যাবে না, এটার সাথে এটা গুণ, তার মানে 34, এই যে 34 ডিভাইড বাই 42 হয়ে যাবে না তখন? কথা কি বুঝছো কিনা? রুটটা আর থাকবে না কিন্তু, তাহলে 17 ডিভাইড বাই 21, তাহলে দাঁড়াবে 17 ডিভাইডেড বাই 21 i প্লাস 4j প্লাস 5k। দেখো তো এটা কি ভেক্টর বের হইলো না? এটাই অ্যান্সার। উপাংশ কি ভেক্টর রাশি, দেখো ভেক্টর হিসেবে বের হয়েছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এক্সামে আসে। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এ বরাবর বি এর উপাংশ, এগুলো আসে। আচ্ছা একটা বাড়ির কাজ থাকলো তোমাদের, একটা বাড়ির কাজ। এটা এভাবে তুলবা, তুলে লিখবা থিটা সমান সমান হোয়াট, থিটা সমান সমান হোয়াট। হ্যাঁ ঠিক আছে, থিটা সমান সমান হোয়াট, থিটার মান বের করবা। হুম বৃহস্পতিবারে, হ্যাঁ বৃহস্পতিবারে